রসায়ন একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন। এই অধ্যায় থেকে আমরা এখন শিখব সমযোজী যৌগের গঠনাকৃতি নির্ণয় সম্পর্কে। তাহলে কীভাবে আমরা সমযোজী যৌগের গঠনাকৃতি নির্ণয় করব তা আমরা এখন বোঝার চেষ্টা করছি। তো সমযোজী যৌগের গঠনাকৃতি নির্ণয় করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে যে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা নির্ণয় করতে হবে। কেন্দ্রীয় পরমাণুর যে সংকরায়ন অবস্থা সেটি নির্ণয় করা হয় এই ফর্মুলার সাহায্যে। ঠিক আছে, এই ফর্মুলাতে কি বলছে? ফর্মুলাতে বলছে এইচ, ইংরেজি বড় হাতের এইচ ইকুয়ালস টু হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা, যেটাকে ভি দিয়ে প্রকাশ করা হচ্ছে, প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, যেটাকে এক্স দিয়ে বোঝানো হচ্ছে, মাইনাস ক্যাটায়নের আধান, যেটাকে সি দিয়ে বোঝানো হচ্ছে, প্লাস অ্যানায়নের আধান, যেটাকে এ দিয়ে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এবার এইচ কি? এই ফর্মুলাতে এইচ কি? এইচ হচ্ছে একটি সমযোজী অণু তার কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নে অংশগ্রহণকারী কক্ষকের সংখ্যা, এটা হচ্ছে এইচ। তো এইচের মান এই ফর্মুলার সাহায্যে যদি আমরা একটি সমযোজী অণুর কেন্দ্রীয় পরমাণুর এইচের মান নির্ণয় করলাম, তাতে যদি এইচের মান 2 হয় তাহলে সংকরায়ন হবে এসপি, অর্থাৎ 2 হলে সংকরায়ন হবে এসপি। যদি এইচের মান 3 হয় তাহলে সংকরায়ন হবে sp2। যদি এইচের মান 4 হয় তাহলে সংকরায়ন হবে sp3। যদি এইচের মান 5 হয় তাহলে সংকরায়ন হবে sp3d। যদি এইচের মান 6 হয় তাহলে সংকরায়ন হবে sp3d2। এবার যদি এইচের মান 7 হয় তাহলে সংকরায়ন হবে sp3d3। এবার সংকরায়ন sp3 হলে গঠনাকৃতি হবে সরল রৈখিক। যদি সংকরায়ন sp2 হয় তাহলে গঠনাকৃতি হবে ত্রিকোণীয় সমতলীয়। যদি সংকরায়ন sp3 হয় তাহলে গঠনাকৃতি হবে চতুস্তলকীয়। যদি সংকরায়ন sp3d হয় তাহলে গঠনাকৃতি হবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। যদি সংকরায়ন sp3d2 হয় তাহলে গঠনাকৃতি হবে অষ্টতলকীয়। যদি সংকরায়ন sp3d3 হয় তাহলে আমাদের সমযোজী অণুর গঠনাকৃতি হবে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। কিন্তু এখানে একটি শর্ত আছে, এই সংকরায়ন অনুযায়ী এই গঠনাকৃতিগুলোই হবে যদি সংকর কক্ষকে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 0 হয়। অর্থাৎ এই যে ফর্মুলা সংকর কক্ষকে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা নির্ণয়ের ফর্মুলা L = H - X - D, সেখানে L যদি 0 হয় তাহলে সংকরায়নে অনুযায়ী যে গঠনাকৃতি বলা আছে এখানে সেই গঠনাকৃতি হবে। আর যদি এই সংকর কক্ষকে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের নির্দিষ্ট সংখ্যা উপস্থিত থাকে, সংকর কক্ষকে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকে, তাহলে কিন্তু এই গঠনাকৃতিগুলো পরিবর্তন হবে। তো প্রথমে আমরা ফর্মুলাটা নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করছি। ফর্মুলাতে কি বলছে? ফর্মুলাটা বলছে L = H - X - D। এইচ কি? এইচ তো আমরা এখানে বের করলাম, এই যে এখানে এখনই বের করলাম এইচ। এক্স কি? একযোজী পরমাণুর সংখ্যা, এই যে এখানে বলা আছে যে একযোজী পরমাণুর সংখ্যা। আর ডি কি? ডি হচ্ছে সমযোজী যৌগের অণুতে দ্বিযোজী পরমাণুর সংখ্যা। এই ফর্মুলা ব্যবহার করে আমরা সমযোজী যৌগটিতে কতগুলি সংকর কক্ষকে কতগুলি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে সেটা আমরা বের করতে পারবো। তারপর সংকর কক্ষকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 0 না এসে অন্য যে কোনো মান আসে তাহলে কিন্তু এই যে গঠনাকৃতিগুলো আছে এই গঠনাকৃতিগুলোর কিন্তু পরিবর্তন হবে। সেটা আমরা একটু পরে দেখছি কি পরিবর্তন হবে। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা সেই জায়গায় যেখানে আমরা বুঝতে পারবো যে গঠনাকৃতিগুলোর কি পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এবার যদি এইচের মান 2 আসে এবং এল অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 0 আসে তাহলে আমাদের গঠনাকৃতি হবে রৈখিক। ঠিক আছে, এই যে রৈখিক গঠনাকৃতি, যেখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এ। এবারে আমরা দেখছি যদি এইচের মান 3 আসে, তাহলে সংকরায়ন হবে sp2। আচ্ছা, এবার sp2 হলে গঠনাকৃতি হওয়া উচিত ত্রিকোণীয় সমতলীয়। কখন? যদি এল এর মান নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 0 হয়।
তাহলে আমাদের গঠনাকৃতি ত্রিকোণীয় সমতলীয়, যেটা ওই ছকে বলা ছিল সেটাই হবে। কিন্তু যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একটি থাকে, এইচ এর মান 3 আসলো এবং এল এর মান 1 আসলো, তাহলে কিন্তু গঠনাকৃতি ত্রিকোণীয় সমতলীয় না হয়ে কী হবে, ভি আকৃতি বিশিষ্ট বা কোণীয় আকৃতি বিশিষ্ট। এই যে এখানে এ হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এবং এই যে দুটি বন্ধন জোড়, এই একটি বন্ধন জোড়, এই একটি বন্ধন জোড়, এই মিলে কৌণিক গঠনাকৃতি তৈরি করছে। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ত্রিকোণীয় সমতলীয় গঠনাকৃতির একটি অবস্থানে থাকবে। এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে কিন্তু গঠনাকৃতির ক্ষেত্রে আমরা বলবো না, প্রকৃত গঠনাকৃতির ক্ষেত্রে আমরা কিন্তু বলবো না। সেই জন্য এখানে গঠনাকৃতি কী হয়ে গেল, কৌণিক হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা দেখব যদি এইচ এর মান 4 আসে, এইচ এর মান কি আসবে, ধরলাম 4 আসলো, তাহলে আমাদের সংকরায়ন কী হবে, sp3। তাহলে sp3 অনুযায়ী গঠনাকৃতি চতুস্তলকীয় হওয়া উচিত, সেটাই হবে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 0 হয়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 0, গঠনাকৃতি চতুস্তলকীয় হবে। কিন্তু যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 1 আসে, অর্থাৎ l = 1 আসে, তাহলে কিন্তু গঠনাকৃতি চতুস্তলকীয় না হয়ে পিরামিডীয় হবে, যেখানে চতুস্তলকের একটি অবস্থানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অবস্থান করবে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বাদ দিয়ে আমরা গঠনাকৃতি কেমন দেখতে পাচ্ছি, গঠনাকৃতি দেখতে পাচ্ছি পিরামিডীয়। ঠিক আছে, হ্যাঁ। এবার যদি এমন হয় যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 2, তাহলে কিন্তু গঠনাকৃতি ভি আকৃতি বিশিষ্ট হবে, কারণ চতুস্তলকের 2টি অবস্থান নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অধিকার করে থাকবে, আর দুটি বন্ধন জোড় মিলে গঠনাকৃতি হয়ে যাবে কৌণিক, এমন। ঠিক আছে, এবারে আমরা দেখব যদি আমাদের এইচ এর মান 5 হয়, এইচ এর মান 5 হয়, তাহলে আমাদের সংকরায়ন হবে sp3d। আর sp3d হলে গঠনাকৃতি হওয়া উচিত ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, আর গঠনাকৃতি এটাই হবে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 0 হয়। যদি একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, অর্থাৎ h = 5 এবং l = 1, সেক্ষেত্রে আমার গঠনাকৃতি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় না হয়ে বিকৃত চতুস্তলক হবে। যদি l এর মান 2 হয়, তাহলে আমাদের গঠনাকৃতি হবে টি আকৃতি বিশিষ্ট। আর যদি l এর মান 3 হয়, তাহলে আমাদের গঠনাকৃতি হবে রৈখিক। এখানে একটা কথা বলবো, এই যে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠনাকৃতি আমরা দেখতে পাচ্ছি, সেটা কেমন গঠনাকৃতি, যদি আমার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 0 আসে, তাহলে 5টি বন্ধন জোড় থাকবে। 5টি বন্ধন জোড়ের মধ্যে 3টি বন্ধন জোড় এইভাবে আছে খাতার পৃষ্ঠে। ঠিক আছে, 3টি কোণ উৎপন্ন করছে, প্রত্যেকটি কোণ 120 ডিগ্রি করে, এই যে। ঠিক আছে, আর 2টি বন্ধন কিভাবে থাকবে, একটি খাতার পৃষ্ঠের সঙ্গে ঠিক লম্বভাবে উপরের দিকে থাকবে, আরেকটি খাতার পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে ঠিক নিচের দিকে থাকবে। এটি হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠনাকৃতি। এবার ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠনাকৃতিতে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় চলে আসে, তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সবসময় খাতার পৃষ্ঠে থাকবে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে খাতার পৃষ্ঠে আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আচ্ছা, এবার খাতার পৃষ্ঠে যদি বন্ধন ইলেকট্রন জোড় থাকে, খাতার পৃষ্ঠের অবস্থানটাকে বলা হয় নিরক্ষীয় অবস্থান। কী অবস্থান বলা হয়, এই অবস্থানটাকে বলা হয় নিরক্ষীয় অবস্থান। ঠিক আছে, এই যে এটা হচ্ছে নিরক্ষীয় অবস্থান। আর এই অবস্থানগুলোকে বলা হয়, এই যে খাতার পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে উপরের দিকে, খাতার পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে নিচের দিকে, সেটা হচ্ছে অক্ষীয় অবস্থান। তাহলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠনাকৃতিতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সবসময়ই নিরক্ষীয় অবস্থানে অবস্থান করবে। এবার যখন এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 2 হলো, সেটিও কিন্তু এই যে নিরক্ষীয় অবস্থানেই অবস্থান করলো। এবার যখন আমরা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠনাকৃতিতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 3, তখনও কিন্তু সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলি কোথায় অবস্থান করলো, নিরক্ষীয় অবস্থানে, এই যে নিরক্ষীয় অবস্থানে। ঠিক আছে, আর বন্ধন জোড়গুলো অক্ষীয় অবস্থানে থাকলো। ঠিক আছে, তো সেই জন্য গঠনাকৃতি কিন্তু রৈখিক হয়ে গেল। এবার আমরা আরেকটা দেখে নিচ্ছি, যে যদি এইচ এর মান আমাদের 6 আসে, এইচ এর মান হচ্ছে 6, তাহলে আমাদের সংকরায়ন কী হবে, সংকরায়ন হবে sp3d2। এবার
sp3d2 হলে গঠনাকৃতি অষ্টতলকীয় হবে যদি এল এর মান শূন্য আসে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা শূন্য আসে। অষ্টতলকীয় গঠনাকৃতি কেমন? খাতার পৃষ্ঠে একটা বর্গক্ষেত্র আঁকবো, বর্গক্ষেত্রের কেন্দ্রে কেন্দ্রীয় পরমাণু থাকবে, আর বর্গক্ষেত্রের যে 4টি শীর্ষবিন্দু রয়েছে সেই শীর্ষবিন্দুগুলিতে প্রান্তীয় পরমাণু থাকবে। এছাড়াও আরও 2টি পরমাণু কোথায় থাকবে? এই বর্গপৃষ্ঠটা খাতার পৃষ্ঠে আছে, খাতার পৃষ্ঠের সঙ্গে ঠিক লম্বভাবে উপরের দিকে একটি থাকবে, আর ঠিক লম্বভাবে একটি নিচের দিকে থাকবে। ঠিক আছে তো? এই হচ্ছে অষ্টতলকীয় গঠনাকৃতি। এবার যদি আমার এইচের মান 6 এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এর সংখ্যা 1 হয়, তাহলে আমার গঠনাকৃতি বর্গ পিরামিডীয় হবে। এখানে একটা কথা বলছি যে এই অষ্টতলকীয় গঠনাকৃতিতে, এই যে আমরা এইখানে যে গঠনাকৃতি দেখলাম, এই অষ্টতলকীয় গঠনাকৃতিতে এখানেও কিন্তু অক্ষীয় এবং নিরক্ষীয় অবস্থান আছে। এই যে এই অবস্থানগুলোকে বলা হয় নিরক্ষীয় অবস্থান, আর এই অবস্থানগুলোকে বলা হয় অক্ষীয় অবস্থান। ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সবসময়ই অক্ষীয় অবস্থানে থাকবে। ঠিক আছে? কেমন অবস্থানে থাকবে? অক্ষীয় অবস্থানে থাকবে। এই যে দেখতে পাচ্ছি আমরা, এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যখনই এইচের মান 6 এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 1 আসলো, তখন সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কোথায় অবস্থান করলো? এই যে অক্ষীয় অবস্থানে। এর ফলে গঠনাকৃতি কেমন হয়ে গেল? বর্গ পিরামিডীয়। আবার যখন নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 2, এইচের মান 6, এর মান 2, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 2, তখন সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলি কোথায় থাকলো? এই যে অক্ষীয় অবস্থানেই থাকবে। ঠিক আছে? তার ফলে গঠনাকৃতি কী হয়ে গেল? গঠনাকৃতি হয়ে গেল বর্গ সমতলীয়। ঠিক আছে? আর যদি আমাদের এইচের মান 7 আসে, 7 এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 0 হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় হবে গঠনাকৃতি। ঠিক আছে? এবার আমরা একটা উদাহরণ নিয়ে দেখছি। হ্যাঁ, একটি উদাহরণ নিয়ে একটু দেখব। এই ফর্মুলা ব্যবহার করে উদাহরণ নিয়ে আমরা গঠনাকৃতি ব্যাখ্যা করার চেষ্টা করি। এবার একটু উদাহরণ হিসেবে নিয়ে নিচ্ছি PCl5। PCl5 নিলাম। PCl5 এ কেন্দ্রীয় পরমাণু কি? পি। কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিহ্নিত করতে হয়? যে পরমাণুটির সংখ্যা কম থাকে, যে পরমাণুটি আকারে বড়, যে পরমাণুটির যোজ্যতা বেশি, যে পরমাণুটি অধিক তড়িৎ ধনাত্মক, এই জিনিসগুলো দিয়ে আমরা কেন্দ্রীয় পরমাণু চিহ্নিত করি। তাহলে এখানে পি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এবার পি এর ক্ষেত্রে আমরা এইচ বের করব। কীভাবে বের করলাম? হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা। ফসফরাসের যোজ্যতা কক্ষে 5টি ইলেকট্রন আছে। ঠিক আছে? এই যে 5টি ইলেকট্রন আছে। এরপরে কি দেখব? একযোজী প্লাস একযোজী পরমাণুর সংখ্যা। এখানে ক্লোরিন হচ্ছে একযোজী পরমাণু, সেই সংখ্যাটা হচ্ছে 5 যোগ করব। এবার এটি একটি অণু, এটি কোনো আয়ন নয়, অর্থাৎ ধনাত্মক আধানও নেই, ঋণাত্মক আধানও নেই। সেই জন্য ক্যাটায়নের আধানটা যে আমরা বিয়োগ করব সেটা 0, আবার অ্যানায়নের আধানটাও 0। তাহলে হাফ ইন্টু 5 যোগ 5 ইজুগাল টু 5। এইচের মান আসলো 5। 5 আসলে আমাদের সংকরায়ন হবে sp3d। এবার sp3d আসলো, এখন কিন্তু আমরা গঠনাকৃতি বলতে পারবো না, আমাদের আগে এল বের করতে হবে। এল ইজুগাল টু এইচ মাইনাস এক্স মাইনাস ডি। এইচ কি? এইচ আমরা বের করলাম কি? এইচ আমরা বের করলাম হচ্ছে 5। এই যে এইচ ইকুয়ালস টু 5 আমাদের একটু আগে বের হলো। তাহলে 5 মাইনাস একযোজী পরমাণুর সংখ্যা 5, দ্বিযোজী পরমাণু এখানে কিছু নেই, 0। তাহলে 5 মাইনাস 0 ইজুগাল টু 0 হয়ে গেল। তার মানে এই PCl5 অণুর ক্ষেত্রে যে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, তার সংকর কক্ষকে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। তাই sp3 গঠনাকৃতি অনুযায়ী আমাদের গঠনাকৃতি কেমন হওয়া উচিত? আমাদের হওয়া উচিত sp3d অনুযায়ী ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে গঠনাকৃতি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হচ্ছে। ঠিক আছে? যেহেতু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। এবার আমরা একটা আয়ন নিয়ে নিচ্ছি। আয়ন, এই যে NH4 প্লাস, এই যে আমরা নিয়ে নিচ্ছি NH4 প্লাস, একটা ক্যাটায়ন নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে এইচ বের করবো। এইচ ইজুগাল টু হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু। NH4 প্লাসের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের সর্ববহিষ্ঠ কক্ষে 5টি ইলেকট্রন থাকে, 5টি। তারপরে একযোজী পরমাণুর সংখ্যা যোগ করতে হয়। একযোজী পরমাণু আছে 4টি, 4 যোগ করলাম, 5 যোগ 4। এবার যেহেতু এটি একটি আয়ন এবং ধনাত্মক আয়ন, এর ধনাত্মক আয়নের আধানটা বিয়োগ করতে হয়। তাহলে এখানে প্লাস আছে, তাহলে সুতরাং 1 বিয়োগ করব, বিয়োগ 1, এবং অ্যানায়নের আধান 0 যোগ করব। সেই করে আমাদের আসলো 4।
তাহলে সংকরায়ন আমাদের কি হবে? সংকরায়ন আমাদের হওয়া উচিত হচ্ছে sp3। sp3 হলো sp3 অনুযায়ী গঠনাকৃতি হওয়া উচিত চতুস্তলকীয়, কিন্তু তার আগে আমরা এল বের করব। তাহলে এলটা আমরা বের করছি। এলটা কত? এল ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স মাইনাস ডি। এইচ কত? 4, তারপরে এক্স কত? একযোজী পরমাণুর সংখ্যা 4, আর ডি দ্বিযোজী পরমাণু নেই, 0। তাহলে কত কত হলো? 4 মাইনাস 4 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানেও কিন্তু কোনো সংকর কক্ষকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে না, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 0। তাহলে আমাদের গঠনাকৃতি হবে চতুস্তলকীয়। এইভাবে আমরা এই ফর্মুলা দুটি ব্যবহার করে, আর এইচ এল এই ফর্মুলা দুটি আর তার সঙ্গে এই চার্ট ব্যবহার করে কিন্তু আমরা সমযোজী যৌগের গঠনাকৃতি খুব সহজে বলতে পারি। ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ।